হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো। সত্যম শিবম সুন্দরম। মঙ্গলময়ী ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করে আগত সুভদ্র মণ্ডলীদের নিউ আনন্দময়ী অপেরা শিল্পী সমন্বয়ের পক্ষ থেকে শুভ দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং আয়োজক মণ্ডলীর সমস্ত সদস্য সদস্যা, স্থানীয় প্রশাসন এবং এলাকার সমস্ত স্তরের মানুষজন এবং দোকানদার বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন। আমাদের যাত্রা শুরু হবার পূর্বে দর্শকবৃন্দের উদ্দেশ্যে যাত্রা কমিটির পক্ষ থেকে কয়েকটি বিশেষ ঘোষণাগুলি মনোযোগ দিয়ে শুনবে। আমাদের যাত্রা প্যান্ডেলে যে সব বাঁশের খুঁটিতে মাইকের চঙ্গুলি বাঁধা আছে, দয়া করে আপনারা কেউ সেই খুঁটিতে হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের শোনাতে উভয়ে অসুবিধা হতে পারে। সাজঘর থেকে মূল মঞ্চ অব্দি যে দুইখানি যাত্রাতির রাস্তা আছে, দয়া করে রাস্তা দুইখানি ফাঁকা রেখে দেবেন। অযথা দাঁড়িয়ে থেকে কেউ বাধার সৃষ্টি করবেন না। যিনি জেনারেটরের অপারেটর ভাই আছে, ওনার উদ্দেশ্যে বলছি, আমাদের মঞ্চে ঠিক মতো বিদ্যুৎ সরবরাহ করবেন এবং আমাদের মঞ্চের চারপাশে যে সমস্ত টিউবলাইট গুলো জ্বলছে, এইগুলো যাত্রা শুরুর আগে নিভিয়ে দেবেন। আমাদের রঙ্গমঞ্চের যাত্রা নাটকের দৃশ্য অনুযায়ী মঞ্চে কখনো আলো জ্বলবে, কখনো নিভবে, এর জন্য আপনারা কেউ বিচলিত হবেন না। ধূমপান এবং মদ্যপান আমাদের এই নাটকের কিছু কিছু দৃশ্যে দেখানো হয়েছে, এগুলো আপনারা সঠিকভাবে নেবেন না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এইগুলো বর্জন করে চলুন। আমাদের নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আপনারা কেউ আসন পরিত্যাগ করবেন না।
বিষ্ণু ওম বিষ্ণু পরং প্রাদং রাবৃষ্ণং ত্রিশূলয়ং দেবী বাদকুরাদং ওম বিষ্ণু নিমিত্তং দক্ষিণে নবেদনায় নমঃ ওম গরম দগ্ধং রাজেন্দ্রাবংলপুত্রং প্রস্কন্দমাদপদং তন্ত্রাঘ্রাত বিদারিতং শ্রীশুভগম মুন্দেবিলং ওম গন্ধং এতং প্রাদং দক্ষিণে নবেদনায় নমঃ Etrang padang dukne gagal Saranayo namae nam Etrang padang dukne gagal Saranayo namae nam নমস্কার। পরম পুরুষ ঠাকুর যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শত কোটি প্রণাম জানিয়ে ও জগৎ মাতা শ্রী শ্রী মা জগদ্ধাত্রী, মা সরস্বতী, মা চণ্ডী, মা শীতলা, মা মনসা, মা কালী এবং জগৎ চালক জগৎ পালক পিতা বাবা ভোলানাথ এবং ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ ও রাধা কৃষ্ণকে জিউর চরণে শত কোটি প্রণাম জানিয়ে এবং আশীর্বাদ মাথায় নিয়ে গণ দেবতার চরণ স্মরণ করে শুরু করছি 1432 বঙ্গাব্দে নিউ আনন্দময়ী অপেরা পরিবেশিত এক ভিন্ন স্বাদের দুর্ধর্ষ রোমাঞ্চ এক সম্পূর্ণ বড় মাপের অসুর সজল সামাজিক যাত্রাপালা সংসারে আজ কালো মেঘ। तूफान उठे बहुत भारी तूफान मालूम उसके सारी बस्ती सो गई को बचा दो भी चलिए गেল এখন আমি কি করি বহুত জ্বর লাগছে এখন আমি কি করি বহুত জ্বর লাগছে इतना रात और इतना आदमी में कौन आ सकता है मालूम होता कोई आदमी मुसीबत में फंसे गए चाहिए अरे कौन है अंदर आइए শুধু জেনে দেখো আজকে রাতটা আমি তোমার কানেই থাকবো এখানে থাকবে बाप का घर का है क्या देखे तो मालूम होता तुम्हें कोनो कैदी আছো হ্যাঁ আমি একজন ফিরারি কয়েদি খুনের দায়ে আমার যাবজ্জীবন সাজা হয়েছিল तुम खूनी हो না আমি খুনি যেমন নিয়তের নিষ্ঠুর বিচারে আমাকে খুনি শাস্তি হয়েছে আজ রাতটুকু আমার এখানে থাকতে দাও বিশ্বাস করো আমি ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত তাই রাতটুকু একটু বিশ্রাম নিয়ে ভোর হওয়ার আগে আমি এখান থেকে চলে যাব अरे भाग भागो यहाँ से नहीं तो बस्ती वालों को देखे তোমাকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেবে এই ছোকরা বাঁচার জন্য আমি এখানে ঢুকেছি আর তুই যদি আমাকে বাঁচতে না দিস তাহলে তোকে আমি সত্যি সত্যি সহ্য যন্ত্রণা এই মৌকা তাহলে তো পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে आपके बहुत बच्चे उन मंदिर तो ताला मुड़िया जाবে हाय भगवान उन ना করে भी জেলে গিয়েছিল
তুমি তোমার হাত থেকে বহুত খুন করছিল, ও খুন বন্ধ না করলে তুমি হয়তো মরেইয়া যেতে। ভালোই তো হতো, জীবন যুদ্ধে পরাজিত ক্ষত বিক্ষত এই অভাগা মানুষটা হয়তো বেয়ারিশ লাশ হয়ে কোথাও পড়ে থাকতো। एकोनी मोटे कहना दोस्त, इस दुनिया में जान पहचान के लिए अभी बहुत कुछ बाकी है। তুমি বলছিলে না আমি খুন করিনি, তোমার জেল হলো কেন? আর জেল বা হলো কেন? তুমি শুনবে এই অভাগার করুণ কাহিনী। হ্যাঁ শুনবে। তোমাকে দেখে তো সত্যিকার का आदमी मालूम হচ্ছে। বলো বলো দোস্ত, কি তোমার সেই কাহিনী? তবে শোনো, আমার নাম রাহুল দত্ত, কোটিপতি বাবার একমাত্র সন্তান আমি। 15 বছর আগে কোনো এক অজ্ঞাত কারণে আমার বাবা নিরুদ্দেশ হয়ে যায়। তাতে আমার জীবনে কোনো ভাষা পড়েনি। মা আমার উচ্চ শিক্ষিত করে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে পাঠায়। বিলেতে গেলেও সারাক্ষণ আমার মন জুড়ে থাকতো আমার মনের মানবী গায়ের মেয়ে কাকুনের দিকে। আমি সেই কাকুনকে দিয়ে শুরু করলাম আমার অসহায় জীবনের করুণ। শুরু হলো যাত্রাপালা সংসারে আজ কালো মেঘ। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা এবং দৃশ্য পরিকল্পনায় শঙ্কর নস্কর, সুর এবং আবহ চিত্র সর্দার, সোনাই মণ্ডল, অজিত সর্দার ও বিশ্বনাথ নস্কর। আলো বাবা লোকনাথ ইলেকট্রিক, নিয়ন্ত্রণে সুশান্ত মণ্ডল। ধ্বনি জেএলটি সাউন্ড, নিয়ন্ত্রণে লালটু ও জনার্দন। সাজসজ্জা ও রূপসজ্জা দক্ষিণ বারাসাত। মঞ্চ বাপি ডেকোরেটর, ইউটিউবার সম্প্রচার ডিজে প্রতাপ মল্লিকপুর। দল ম্যানেজার শ্যামসুন্দর মণ্ডল, জেনারেল ম্যানেজার ছোটু নস্কর, দল পরিচালক শ্যামা ঢালি, ব্যবস্থাপনায় গোপাল মণ্ডল, গৌতম নস্কর ও শৈলেন হালদার। নেপথ্যে প্রচার সুশঙ্কর মণ্ডল, পরিচালনায় গোচরণ কাঁটাপুকুরিয়া ভারতী সেবা সংঘ, সহযোগিতায় কাঁটাপুকুরিয়া সকল গ্রামবাসী বৃন্দ। পরিবেশনায় আপনাদের আশীর্বাদ ধন্য লোক শিক্ষার প্রতীক নিউ আনন্দময়ী অপেরা। অভিনয়ে পুরুষ চরিত্রে দেবরাজ দত্ত, শৈলেন হালদার, রোহন, শঙ্কর নস্কর, রাহুল, লক্ষণ সর্দার, কৌশিক লাহিড়ী, অশোক তরফদার, হারান গৌতম নস্কর, নীলকণ্ঠ, শ্যামা ঢালি, লীলাদ্রি, গোপাল মণ্ডল, বাঁকা বাগলি, শ্যামসুন্দর মণ্ডল, ক্যাবলা, প্রদ্যুৎ ভট্টাচার্য, ওসমান, রাজু, রাজকুমার বৈদ্য, রঙ্গিলা, ছোটু নস্কর, পুলিশ বিমল মণ্ডল। গায়ক মুকুন্দ সর্দার, স্ত্রী চরিত্রে অন্নদা ও নির্মলা দ্বৈত ভূমিকায় সন্ধ্যা মণ্ডল। কাকন লিজা রায়, বিউটি ইন্দ্রাণী রায়, রূপসা রত্না নস্কর। শুরু করছি অজিত নস্কর প্রতিষ্ঠিত, সায়ন মণ্ডল প্রচারিত এবং সুশঙ্কর মণ্ডল নিবেদিত নিউ আনন্দময়ী অপেরা পরিবেশিত 1432 বঙ্গাব্দে এক বিনম্র নিবেদন। চেনা এ দুনিয়া, অচেনা যেন, মিছে প্রেম প্রীতি স্নেহের আবেগ, আপনার জন নেই গো আপন, সংসারে আজ কালো মেঘ, সংসারে আজ কালো মেঘ, সংসারে আজ কালো মেঘ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজমহম পরিত্রাণায়াং সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
সবাই বলাবলি করছে রাহুল দাদা কি বিলেত থেকে আজকে এখানে ফিরছে, তাই তো সেই জন্যই আমি এই বনবৃদ্ধি কৃষ্ণচূড়ার তলায় তার জন্য অপেক্ষা করে বসে আছি। সে যদি এই সময় চিনতে না পারে, তাই তো তার ছবিটা আমি কাছে দিয়েছি। তাই ঠিক কাছে এলে আমি তাকে বলবো, তুমি আসবে বলে এই ময়ূরী মন পেখম তুলে নাচে গায়, মেঘে যায় আকাশ ভরসা বিছে আসবে সে মোরারি না, মোরারি না। তুমি আসবে বলে এই ময়ূরী মন পেখম তুলে নাচে গায়, মেঘে যায় আকাশ ভরসা বিছে আসবে সে মোরারি না, আসবে সে মোরারি না। আজ অনুরাগে রং রাঙিয়ে মনের আগে নয় আঁকবে ছবি, অনুরাগের রং রাঙিয়ে মনের আগে নয় আঁকবে ছবি, সে আসবে আমার এই কাছে, সে আমার, সে আসবে আমার এই কাছে, সে আমার চোখ রেখে তাকে বলবো আমি, সে আসবে বলে এই ময়ূরী মন পেখম তুলে নাচে গায়, মেঘলায় আকাশ ভরসা বিছে আসবে সে মোরারি না, আসবে সে মোরারি না, আসবে সে মোরারি না, আসবে সে মোরারি না। বাহ বাহ বাহ, অপূর্ব, অসাধারণ। বাবা বাবা, এই মরেছে এই বৈশাখের কাঠ ফাটা বাদে আপনি বসন্ত দেখলে কিন্তু করে বলেন তো? হ্যাঁ? দেশে পাগল নই, একেবারে প্রেম পাগল। আর তুমি চাইলে আমি তোমারই প্রেমে। কে বলছেন কি? গুড গুড গুড, যে শিকার যত তোর পর তাকে তো শিকার করাই ততই মজা। একেবারে লালসার মাল মশলা মাখি, একেবারে চেটে দিয়ে খাবো। গ্রামের শান্ত সরল পবিত্র পরিবেশটা যে এখন শহরের অসভ্যতার কদর্য কালচার একটু একটু করে গ্রাস করে চলেছে, এটাই তার জ্বলন্ত উদাহরণ। কিন্তু গ্রামের মেয়েদেরকে আমি কখনোই ওইসব শহরের জানোয়ারদের লালসার শিকার হতে দেব না। তাই এর তীব্র প্রতিবাদ করে বলছি, এই রাস্কেল, গায়ের মাটিতে দাঁড়িয়ে গায়ের মেয়েকে স্পর্শ করার সাহস তোমার হয়? ওকে ছেড়ে দাও বলছি, নইলে ওই নোংরা হাত আমি মুচড়ে ভেঙে দেব। তোমাকে আমি চমকে গেলেন কেন? আপনার বোধহয় জানা নেই যে প্রতিহিংসার চেয়ে প্রতিবাদের হাতটা অনেক বেশি শক্তিশালী। প্রতিবাদ করছিলাম। মিস্টার লাহিনী,
আপনি প্রতিবাদ করছিলেন। আরে তবে আর বলছি কি, আমি তো আপনাকে নিতে স্টেশনে যাচ্ছিলাম। আমি এই মেয়েটা রাস্তার মাঝখানে আমরা আগলে ধরে আমাকে এই মেয়েরা যাক মিস্টার লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, অমনি আমাকে জড়িয়ে ধরে কেরোসিন তেল ঢেলে দিল। Shut up! Just shut up! নিজের চরিত্রবান সাজতে গিয়ে অন্যের চরিত্রকে ছোট করার চেষ্টা করবেন না। পুরো ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, এবং আপনি যদি আমাদের ম্যানেজার না হতেন তাহলে এখনই আমি আপনার গায়ের চামড়া তুলে নিতাম। সরি স্যার, সরি, আমি রিয়েলি সরি। আমার কাছে সরি চাইলে হবে না। যাকে অসম্মান করতে হাত উঠিয়েছিলেন তার কাছে হাত জোড়ো করে বোন বলে ক্ষমা চেয়ে নিন। কেন ক্ষমা চান? সরি সরি বোন, আমায় তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে ক্ষমা করে দিলাম। দেখলেন মিস্টার লাহিড়ী, এরাই হলো গ্রাম বাংলার মমতাময়ী নারী। সর্বহারা সেজেও চোখের জল আড়াল করে ক্ষমা প্রার্থীকে ক্ষমা করতে শুধু এরাই পারে। ভাইরা ভাই, আপনি এখন আসতে পারেন। কিন্তু স্যার, আমি তো আপনার নিতে স্টেশনে যাচ্ছিলাম। আমি আপনার বাড়ির লোক বন্ধ করার জন্য ওয়েট করছে। আমি কোনো রাজ্য জয় করে আসিনি মিস্টার লাহিড়ী যে আমাকে বরণ করে ঘরে তুলতে হবে। আমি পায়ে হেঁটে বাড়ি পৌঁছাতে পারবো। আপনি এবার আসুন। ওকে স্যার, আপনি না চাইলেও কিন্তু মোস্ট ওয়েলকাম আমরা জানাবোই। ওয়েলকাম মিস্টার দত্ত। তোমার সরোবরে কেরোসিন তেল ঢেলে দিব। তুমি ভর দুপুরে এই নির্জন কিংবে চূড়া তোলা আমার আমার খুব কাছের মানুষ আজকে বিলেত থেকে এখানে ফিরবে, তাই আমি তার জন্য অপেক্ষা করছিলাম। তোমার কাছের মানুষ সে আমার রাহুল দত্ত। ও মাই গড, আরে সে তো আমার বন্ধু। আর সে তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে গাড়িতে করে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? সে আমার কি নানা? আমার রাহুল দা আমাকে আমার সঙ্গে দেখা না করে বাড়ি যেতে পারে না। সে আমার কথা দিয়েছে। আরে বাবা, 5 বছর আগে দেওয়া কথা সে কি সবার মনে থাকে? বাচ্চারা সঙ্গে তার বিয়ে করা মেম বউ ছিল কিনা, সেই জন্য হয়তো। মেমো, চুপ করুন, আমি শুনতে পাচ্ছি না। হতে পারে না। আমি যে 5টা বছর তার জন্য দিন রাত অপেক্ষা করে আছি, সে কি করে আমায় ভুলে যায়? নয়, হয় না, সে আমারে ভালোবাসা ব্যক্ত করতে পারে তোমার রাহুলা যখন অন্য একজনকে বিয়ে করে নিয়েছে, তুমি নয় অন্য কাউকে বিয়ে করো। হতে পারে না। মেয়েরা যাকে একবার ভালোবাসে তাকে তো মন দিয়ে ভালোবাসে, সে মন দিয়ে সে আর কাউকে দিতে পারে না বাবু, কিছুতেই না। তাই তারে আমাদের দুজনেরই ভালোবাসা কৃষ্ণ চূড়ার কাছে আমি আমার মনের আঁচল পেতে আমি আত্মহত্যা করবো। আরে দাঁড়াও, আচ্ছা বাবা, আরে মরবে কেন? তুমি না হয় বিয়ে করে নাও। আমি তোমাকে বিয়ে করে নেব। এসো এসো আমার সঙ্গে। আপনার সাহস তো কম না, আপনি আমার হাত ধরলেন কেন? তোমারই মরমে মরিয়াছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতজ্ঞ হব যদি তোমার হাতে মরণ করি। কে তুমি? যাকে মনের অন্দরমহলে সযত্নে সাজিয়ে রেখেছো দীর্ঘ 5টা বছরের প্রতিটা দিন, তাকে তুমি চিনতে পারলে না কাকু? তাকে তুমি চিনতে পারলে না? রাহুল দা, তুমি আমার রাহুল? হ্যাঁ কাকু, আমি তোমার রাহুল। তাই তো আজ তোমাকে কাছে নিয়ে আমার বলতে ইচ্ছে করছে।
দুজনাই দুজনকে চায়, দুজনা দুজনে হারা, আজ এই মধু সন্ধ্যা, তুমি আছো আমি আছি, দুজনাই দুজনকে চায়, এসো না দুজনে হারা, আজ এই মধু সন্ধ্যা, তুমি আছো আমি আছি, দুজনাই দুজনকে চায়। নিজেদের কারখানা প্রোডাক্ট নিজেই চুরি করে বাইরে বিক্রি করে দিচ্ছে। এটা তোমার ভুল ধারণা বৌদি, এটা তোমার ভুল ধারণা। দাদা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর বুকে রক্ত জল করে আমি এই কারখানা থেকে আগলে রেখেছি, অথচ তুমি আমার নামে চুরির অপবাদ। ঠাকুরপো তুমি? হ্যাঁ আমি মানছি, আপনাকে না বলে কোম্পানির সামান্য প্রোডাক্ট আমি বিক্রি করেছি। সেটা সেটা তো মাত্র সামান্য। তুই একবার নয়, তুমি তিনবার এই প্রোডাক্ট চুরি করে বিক্রি করছো এবং আমার কাছে খবর আছে। কে বলেছে? পরশুদিন তুমি 3 লরি মাল পাচার করে দিয়েছো। কে বলেছে বৌদি? আমি বলেছি, আমি কি ম্যানেজার হবে? হ্যাঁ আমি যদিও চুরির বকে আমি পকেটে পুড়েছি, তবু তার বিবেক বলে একটা কথা আছে স্যার। যার নিমক খেয়েছি তার সঙ্গে নিমক করানি করলে ঈশ্বরকে আমার মাফ করবে। তাছাড়া আপনি কোম্পানির 5 লরি মাল পাচার করেছেন, এটা ফাঁস। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিষয়টা প্রমাণ হয়ে গেলে তুমি আমি দুজনে ফেঁসে যাবো। নিজের বিবেককে আরাম হিসেবে রাখতে পারছি না, তাই আর সমস্ত সত্যি কথাটা আমি ফাঁস করে দেবো। সব সত্যি কি সত্যি ম্যানেজার? কি বলবো মাসিমা, আজ 15টা বছর ধরে যে আপনি আপনার স্বামীর নিরুদ্দেশে খবরটা জেনে এসেছেন, সেটা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা? হ্যাঁ, আসলে আপনার স্বামীকে খুন করা হয়েছে। এই কথা আমি বিশ্বাস করতে মিথ্যা কথা বলছো। মিথ্যা বলছি? মিথ্যে নয় মাসিমা, মিথ্যে নয়, সমস্ত প্রমাণ আমি সাথে করে সঙ্গে করে রেখেছি।
আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করা হয়, তারপর তাকে কুপিয়ে কুপিয়ে খুন। চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি সহ্য করতে পারছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব পাস করে তুমি কি আমাকে ফাঁসাতে চাও? এসব বন্ধ করো। পারবো না স্যার, পারবো না। আজ আমার মুখ দিয়ে সমস্ত এক সত্যি কথা গল গল করে বেরিয়ে আসবে। এই নির্মম সত্যটাকে এতদিন ধরে তোমরা চেপে রেখে দিয়েছিলে। তার দেওয়া শাখা সিঁদুর আজ আমি 15টা বছর ধরে পেয়ে আসছি। ওগো, ওগো তুমি কোথায়? তোমার শাখা সিঁদুর তুমি আপনি শান্ত হন মাসিমা, আপনি শান্ত হন মাসিমা, আপনি শান্ত হন। না না, আমি শান্ত হতে পারছি না। আমি যা শান্ত হতে পারছি না। ঠাকুরপো, যে সব কিছু তোমার নামে লিখে দেবো, ওগো তুমি ফিরিয়ে নাও। কি করছেন মাসিমা? শান্ত হন। আপনার শরীর থেকে কাঁপছে, সারা শরীর টলমল টলমল করছে। মাসিমা বসে বলুন, বসে বলুন। আপনার মনে হার্ট অ্যাটাক হয়ে যাবে। বসে বলুন। তুমি চুপ করো, চুপ করো। আমি কিছুতেই ছাড়বো না। এসব করে বৌদি, এসব একদম মিথ্যা। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করে একদম মিথ্যা। বলো ম্যানেজার, বলো তোমার কাছে কি কি প্রমাণ আছে? সমস্ত ফুলের ভিডিও ক্লিপ আমার কাছে আছে মাসিমা, কিন্তু আপনি সেটা দেখলে সহ্য করতে পারবেন? মানে কত কষ্ট নিয়ে, কত বিভৎস ভাবে তাকে খুন করেছে দেবরাজ দত্ত। তোমাকে আমি ফোন করবো। তারপর কি হলো? তার হাত পা গুলো কেটে খুন করেছে আপনার এই ভারচন্দ্র বিভীষণ দেবরাজ দত্ত। লোকেরাম, তোকে আমি ছাড়বো না। তোকে আমি খুন করবো কিন্তু। খবর লাভ নেই, দেখছেন না মানুষটাকে আমরা শুকিয়ে দুঃখে ভেঙে পড়েছে। সীমা, আপনার সারা শরীরটা টলমল টলমল করছে। আপনার আপনি বসে বলুন। বৌদি, তুমি আমাকে বিশ্বাস করো বৌদি। প্রমাণ দিতে পারবে? সীমা, আমি আপনার কোম্পানির 20 বছর ধরে সেবা করে আসছি, তাই আপনার কোম্পানির যদি কোনো ক্ষতি হয়, যদি কোনো জিনিস নষ্ট হয়, সেটা তো দেখার দায়িত্ব মাসিমা আমার। এবং সেই চোরকে ধরে শুধু আমি প্রমাণ দেব না, সেই সঙ্গে দিয়ে দিলাম আপনার কারবারের খুন করে ফেললে এই খুনটা না করলে তোমার আমার দুজনের খবরে দই পড়ে যেতে স্যার। তাহলে খুন যদি করবে তাহলে ওদের কাছে দাদার মৃত্যু ভেবেছিলাম স্বামীর ফুলের খবরটা পেয়ে আচমকা ফুলটা হাত ফেল করে মরে যাবে। ফুলের হাতটা দেখছি ভীষণ শক্ত, বলবে কি মারার জন্য তেড়ে ঘুরে উঠলো, তাই বাধ্য হই আমাকে হাত চালাতে হলো। ফুলটা পুরোপুরি মরেছে তো কি? এমন তো শ্বাস বলছে, ওরে বাবা রে, ফুলটা করে দেখলাম বেঁচে উঠলে আমরা তো মারা যাব। নিশ্চিত করে ফেলুন। শত্রুকে কখনো জীবিত রাখতে নেই।
এই ছবিটাই একদিন তোমার কারবারের কেন্দ্রীয় খেলার মূল অস্ত্র। একদম খতম করে দিয়েছে। এবার এই লাশটা নিয়ে কি করবো? কিছু করতে হবে না, পুলিশকে ফোন করে দিন, পুলিশ লাশটা তুলে নিয়ে যাবে। তোমার কি চাই? খবর দিলে আমরা তো ধরা পড়ে যাব এবং মারাও যাব। নাটকের শুরুতেই যদি ভিলেন ধরা পড়ে যায় তাহলে কি আম পাবলিক বসে থাকবে? তার মানে কাছে আসুন বলছি। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, আমি দত্ত ভিলা থেকে বলছি। আমার বৌদিকে কে খুন করেছে? রন, আমি এসে গেছি। চলুন সাহেব, চলুন। মাননীয় দর্শক মণ্ডলী, এই নাটকের পরবর্তী অংশ বিরতির পর। মা, মা তুমি কোথায়? তোমার খোকা আজ ফিরে এসেছে মা, তোমার খোকা আজ ফিরে এসেছে। তোমার সামনে স্মরণ করতে তোমার খোকা বিলেত থেকে ব্যারিস্টার। আসলে আমি ফোন করে ফেললে? না না, আমি খুন করিনি। এই মাত্র বাড়িতে এসে দেখলাম মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, আর এই ছুরিটা মায়ের বুকে বিদ্ধ অবস্থায়। ওই দেখুন স্যার, ওই দেখুন আমার বৌদিকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। না কাকা, না কাকা, তুমি বিশ্বাস করো আমি মাকে খুন করিনি। আমি এসে মাকে এই অবস্থায় দেখেছি, আমার মনে হয় অন্য কেউ মাকে খুন করে পালিয়েছে। উনি মিথ্যে বলছেন স্যার, আমি নিজের চোখে ওনাকে খুন করতে দেখেছি। মিস্টার লাইরি, আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ স্যার, একটা বিশেষ কারণে আমি ওদের মা ছেলের মধ্যে তর্কাতর্কি চলছে। বিশেষ কারণ বলতে রাহুল বাবু একটা গ্রামের মূর্খ বাজার বিয়ে করতে চেয়েছিল, আর মাসিমা সেটা কোনো মধ্যে মেনে নিয়েছি। তাই তো মাসিমা রাহুল বাবুকে ত্যায্য পুত্র করা হুমকি দিলেন, আর তাতেই রাহুল বাবু রেগে গিয়ে মাসিমাকে খুন করে দিলেন। ওই দেখুন না, ওই দেখুন না। বিশ্বাস করুন স্যার, এরা এরা সবাই মিথ্যা বলছে, আমি খুন করিনি। এই চুরি ফিঙ্গারপ্রিন্ট প্রমাণ করে দিলে তুমি খুন করে দিন। না, ওই দাদা এসেছে শুনলাম। দাদা, দেখি দাদার হাতে হ্যান্ডকাম কেন? রাহুল, রাহুল কি করেছি দাদা? রাহুল বৌদিকে খুন করে না, কাকা, দাদা কখনোই জরিমাকে খুন করতে পারে না। ঠিক তোমার মধ্যে আমি ওই কথাই বলতাম। রাহুল, যদি না খুনটা আমি নিজের সাথে হতে দেখতাম। থামান, থামান। দাদা, আমি কি শুনছি দাদা, আমি কি শুনছি? আমি জানি দাদা, আমি জানি এমন কাজ তুমি কখনোই করতে পারো না। জেঠিমা, কথা বলো জেঠিমা, কথা বলো জেঠিমা। কেমন করে ব্যারিস্টার ছেলে যে তার চিরতরে তার চোখ দুটো বন্ধ করে দিয়েছে। ব্যারিস্টারের বিবেকের বিচার যদি এটাই হয়, তাহলে উনি যে জনগণের কি বিচার করবেন সেটা শুনে আমি আজকে উঠছি।
আপনাদের কারো কথা আমি বিশ্বাস করি না। দাদা দাদা আমি জানি, দাদা আমি জানি এমন কাজ তুমি কখনই করতে পারো না। দাদা এমন কাজ তুমি কখনই করতে পারো না। কেউ হয়তো চক্রান্ত করে তোমাকে ফাঁসিয়েছে। এই চক্রান্তের জাল আমি ছেড়ে ফেলবই। বলো দাদা বলো, একটি বার শুধু ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে বলো তুমি তুমি খুন করো। বলো বলো দাদা বলো, একটি বার শুধু বলো দাদা, একটি বার। আমার আকাশে ঝড়ের বাতাস ছেয়েছে হৃদয় মন, আমি যে আমাকে হারিয়ে দিশাহীন অনুক্ষণ। দাদা পথ ভোলা এক প্রতীক হয়েছি, সামনে একটা বড় কালো অচেনা যেন লাগছে। কোথা আছি দাদা মরমের দ্বার রুদ্র হয়েছে, দুনিয়া ভুলেছে মনে, এ যেন ডাকিয়া কইছে আমার বিদায় দিলাম তোরে। মায়ের মতো আপন বোনকে এই তো এ সংসারে ধন পরিজন সবই মেলে, ধন পরিজন সবই মেলে, মা তো মেলে না রে, মা তো মেলে না। মায়ের মতো আপন জন কেউ নেই তো এ সংসারে, ধন পরিজন সবই মেলে, ধন পরিজন সবই মেলে, মা তো মেলে না রে, মা তো মেলে না রে। মায়ের মতো আপন জন কেউ নেই তো এ সংসারে। মাহারা নেয় না কেহ জাদু সোনা বলে, মহারা আমার যারা নয়ন জলে, বুকে টেনে নেয় না কেহ জাদু সোনা বলে। আকি রতন বোঝে কজন এ ভব সংসারে, আকি রতন বোঝে কজন এ ভব সংসারে। বেদনু সয় না মাটি মেলে না রে। মায়ের মতো আপন জনকে নেই তো এ সংসারে।
বুকে নেয় না কেহ যন্ত্রণা বলে মহারা কাঙাল জলে বুকে নেয় না কেহ যন্ত্রণা বলে মাকে নরন বোঝে কত এ ভব সংসারে মাকে নরন বোঝে কত এ ভব সংসারে এ দুনিয়া সবই মা তুমি মায়ের মতো আপন জন কেউ নেই তো এ সংসারে ধন পরিজন সবই মেলে ধন পরিজন সবই মেলে মা তো মেলে না রে হায় মা তো মেলে না রে মায়ের মতো আপন জন কেউ নেই তো এ সংসারে মায়ের মতো আপন জন কেউ নেই তো এ সংসারে মায়ের মতো আপন জন নেই তো এ সংসারে হাজারা কাকনের বিয়ে, যাকে চোদ্দ থেকে কোলে পিঠে করে নিজের মেয়ের মতো মানুষ করেছি, সে আজ বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। সে কথাটা ভাবলে আমার বুকের ভিতরটা বড় আনচানে করে ওঠে। ওগো, এই বিয়েতে আমার এখন সুখী হবে তো? কেন সুখী হবে না বলো? এখন তো এই বিয়েতে নিজের ভাই দিয়েছে। নিজের সাই দিয়ে কি হবে? নিজের সাই দিয়েছে, অন্তত তার পুড়ে ছাই হয়েছে। কারণ এখনো যে সে রাহুলকে ভালোবাসে। চুপ করো বড় বউ, তুমি চুপ করো। আজকের এই শুভ দিনে ওই অলক্ষণের নামটার উচ্চারণ করো না। যে সামান্য কারণে নিজের মাকে খুন করতে পারে, তুমি বিশ্বাস করো যে রাহুল তার মাকে খুন করতে পারে? আমার বিশ্বাসের কিছু যায় আসে না বড় বউ। আদালতের বিচারে যে খুনি সাব্যস্ত হয়ে জেলে খাটছে, সে খুন করুক আর নাই করুক, খুনেই তো তার একমাত্র পরিচয়। তুমি সব কথা বাদ দিয়ে তোমার মনের আদালতের বিচারে তুমি বলো তো, সত্যি সত্যি কি রাহুল তার মাকে খুন করেছে? আমার বিবেকটা তো আজ বোবা হয়ে গেছে বড় বউ। আমি কেমন করে কার বিচার করব? তাই বলে একটা নির্দোষ ছেলে সারা জীবন জেল খাটবে, তার কি কোনো প্রতিকার নেই? এ যুগের সততা আর মানবতার কোনো মূল্য নেই বড় বউ। যার বেশি টাকা আছে আইন তার হয়ে কথা বলবে। তাই বলছি, এসব আলোচনা এবার বন্ধ করো। সেই সন্দেহতে মেয়েটা শুধু কাঁদছে আর কাঁদছে আর বলছে, এ বিয়ে তোমরা বন্ধ করে দাও। না বড় বউ না, এমনটি হতে দেয়া যাবে না। তাহলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। তাই তো কাকনের সামনে রাহুলের নামে এমন কথা বলতে হবে যে যা শুনে কাকন রাহুলকে ঘৃণা করে। কি বললে দাদা, কি বললে? যার সঙ্গে এতদিনের সম্পর্ক, আজ আমি আজকে তাকে ভুলে যাবো, ঘৃণা করবো? করবি, কারণ একটা খুনিকে ভালোবেসে কখনো তুই তোর ভালোবাসার মর্যাদাটাকে নষ্ট করিস না রে বোন। তাই বলছি, নতুন জীবনের পা বাড়ানোর আগে পুরনো জীবনটা এবার তুই ভুলে যা। দাদা, কেমন করে আমি ভুলে যাবো রাহুল তাকে, তুমি বলতে পারো? ওই ভুলের মধ্যেই যে তোকে হবে রে বোন। তুমি কি বলছো? তার সঙ্গে এতদিনের সম্পর্ক, তাকে কি এইভাবে আমি ভুলতে পারি? দাদা, দাদা, কে যেন আমার কানে কানে ফিস ফিস করে বলছে
কিছুক্ষণের মধ্যে বর এসে পড়বে। আর আর এই সময় এসব আলোচনা এবার বন্ধ কর। তাছাড়া নির্দিষ্ট লোককে বিয়ে না করে তুমি যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। বৌদি, আমি লগ্নভ্রষ্ট হয়েও আমি আমার রাহুল দার জন্য অপেক্ষা করে বসে থাকবো। সে যখন জেল থেকে আসবে তখনই আমি তার গলায় বড় মাল্য দেব। তুই চুপ কর, চুপ কর। একটা খুনিকে ভালোবেসে কখনো কখনো নিচে আমার পরিবারের বংশের মান সম্মান বদনাম হয়ে যাবে। দাদা, না দাদা না, তোমার পরিবারের কথা মনে করে আমি তোমার পরিবারের কোনো বদনাম করবো না। আচ্ছা, আমি রাহুলদাকে নিয়ে দূরে দূরে অনেক দূরে চলে যাবো দাদা। শুধু দোহাই দাদা, তোমার কাছে হাত জড়ো করে অনুরোধ করছি, তুমি না হবাদ বন্ধ করতে বলো, বিয়েটা ভেঙে দাও। না, কখনো না। এই যদি তোর মনে ছিল তাহলে তুই এই বিয়েতে মত দিয়েছিলিস কেন? দাদা, সেদিন সুখে দুঃখে নিজের ভারসাম্য হারিয়ে উচিত অনুচিত না বুঝে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম দাদা। তাই তো তোমাদের কাছে আমি হাত জড়ো করে বলছি, এই বিয়ে বন্ধ করে দাও। বৌদি, তোমাদের কাউকে কিছু বলতে হবে না, কাউকে কিছু বলতে হবে না। আমি আমি পাড়া প্রতিবেশীদের কাছে হাত জোড় করে বলবো। তাই তো এই বিয়ের সাজ খুলে রেখে আমি ওই পাড়া প্রতিবেশীদের বলতে চললাম। কি ভেবেছিস তুই? আজ এতগুলো মানুষের সামনে আমাকে অসম্মান হতে হবে? না, কখনো না। রাহুলকে ভুলে আজ তোকে এই বিয়ে করতেই হবে। দাদা! নইলে তুই আজ আমার মরা মুখ দেখবি। আমার সুখের চেয়ে তোমাদের জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি দাদা। তাই তো আমি তোমাদেরই সকলকে আজ কথা দিলাম, আমি আমার জীবনের কথা ভুলে তোমাদের কথা ভেবে আমি এই বিয়েতে আজ রাজি হলাম। বর এসে গেছে দাদা, বর এসে গেছে। বর এসে গেছে, কিন্তু কাঁদবো কেন রে? আজ যে আমাদের একমাত্র বোনের বিয়ে, আনন্দ করবো না বল? তুই তোর নিজের বিয়েতে আনন্দ করছিস নাকি রে হতভাগী? খুব আনন্দ হচ্ছে, হতভাগী, আনন্দ করছিস বলে কাঁদছিস কেন? একদম কাঁদবি না বলছি, একদম কাঁদবি না। স্বামীর ঘর হলো সুখের স্বর্গ, আর আজ তুই সেই স্বর্গে পা বাড়াতে চলেছিস। এই সময় কি চোখের জল ফেলতে আসবে বল? তার চেয়ে বরং আনন্দ কর, প্রাণ খুলে হাস। একই রে হতভাগা, ওকে হাসতে বলে তুই নিজেই কাঁদছিস। পারলাম না দাদা, এত চেষ্টা করেও জির আড়ালে কান্নাটুকু আমি লুকিয়ে রাখতে পারলাম না। আমি ধরা পড়ে গেলাম দাদা। নীলাদ্রি, এই তুই স্বামীর ঘরে গিয়ে আমাদেরকে ভুলে যাবি না তো? আমি জানি তোর ইচ্ছার বিরুদ্ধে আমরা তোকে এ বিয়ে দিচ্ছি, তাই তোর কাছে আমার অনুরোধ, তুই এই রাহুলকে ভুলে তুই তো নতুন সাথীকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা কর রে বোন। নতুন সাথীকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা কর। ও সুখের জন্য আপনারা ভাববেন না দাদা, প্রয়োজন হলে আমার জীবনের সব সুখ দিয়ে আপনাদের বোনকে আমি সুখী করব। রাহুল, একই লজ্জা, আমরা তোমার বরকে বরণ করে বাড়িতে নিয়ে আসবো, তাহলে বর নিজের ইচ্ছাতে এসেছে। এত ব্যতিব্যস্ত আমার কোনো প্রয়োজন নেই বৌদি, আমি তখন আপনাদের একজন, তাই না? আর তাই
সামান্য কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমি বলেই ক্ষমা করে নেবো। তোমার কথা শুনে বড় ভালো লাগছে ভাই। আত্মীয় হওয়ার আগে তুমি যেভাবে আমাদের আপন করে নিলে, এটা তো মানুষের ধর্ম দাদা। আত্মীয় অনাত্মীয় যেই হোক না কেন, তাদের বিপদে আমি সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তোমার মতো মানুষকে আত্মীয় হিসেবে পেয়ে আমরা খুব গর্বিত। জি জি, এসব কি বলছেন বৌদি? হ্যাঁ, যা বলছিলাম, লগ্ন নাকি পড়ে গেছে, তাই পুরোহিত মহাশয় বিয়ের জন্য তাড়া দিচ্ছিলেন। আপনাদের কাউকে দেখতে না পেয়ে আমি নিজেই ভিতরে চলে এলাম। বেশ করেছো ভাই, বেশ করেছো। তাহলে তাহলে আগে মালা বদলটা সেরে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তাই কর তাই কর। পুলিশকে ফোন করতে হবে। ডাকাত ডাকাত, কিন্তু ডাকাত কোথায়? হ্যাঁ, কিন্তু ডাকাত কোথায়? আর ওরা যদি খুন খারাপি করে বসে? তুমি তুমি একদম চিন্তা করো না দাদা, তুমি একদম চিন্তা করো না। আমি আমি এখনই পুলিশকে ফোন করতে চললাম। আমি ডাকাতি করতে আসিনি, এসেছি আমার অধিকারটাকে রক্ষা করতে। কি রাহুল? আর আমি জেলের মধ্যে জানতে পারলাম আজ তোমার বিয়ে হচ্ছে। হয়তো কেউ ভুল বুঝে তোমাকে এই বিয়ে করতে বাধ্য করছে। তাই তো আমি কারারক্ষীদের মেরে অজ্ঞান করে তাদের বন্দুক ছিনিয়ে নিয়ে জেল ভেঙে পালিয়ে এসেছি। ভুল করেছো রাহুল। বুঝছে ধরা পড়লে হয়তো এর চেয়ে তুমি ভয়ঙ্কর শাস্তি পেতে পারো। আমি তো তাই বলছি, তুমি চলে যাও রাহুল দা, মানে চলে যাও। অসম্ভব। মাত্র কয়েকদিনের জেল যন্ত্রণায় আমি ভীষণভাবে হাঁপিয়ে উঠেছি। দেখো, হ্যাঁ আমি জানি কেউ আমায় চক্রান্ত করে খুনি সাজিয়েছে। আমি সেই চক্রান্তকারীকে খুঁজে বের করে নিজেকে নির্দোষ প্রমাণ করবই তখন। আর তার জন্য তোমাকে আমার পাশে পেয়ে, তাই বলছি এই বিয়ে ভেঙে দিয়ে তুমি আমার সাথে এসো। না না, তা কি করে সম্ভব? বিয়ের কাজ প্রায় শুরু হয়ে গেছে, মালা বদলও হয়ে গেছে। আর এই সময় ও চলে গেলে আমাদের যে সবার বদনাম হয়ে যাবে। আমি সব বলবো দাদা, তারপর শুধু নিজের মুখ থেকে বলো যে এই লোকটাকে বিয়ে করতে চায়। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবো। গৌতম, বলো বলো বলো, তুমি বলো। আমি নিশ্চয় বলবো। ওই রাহুল নাকি নির্দেশ প্রমাণ করার জন্য আমি ওর সমস্ত অপরাধ নিজের মাথায় তুলে নিলাম। তাই তো তোমাদের সকলকে বলছি, এই বিয়েটা ভেঙে দিয়ে রাহুলকে ভুলে আজ তোকে বিয়ে করতে হবে, নইলে তুই আমার মরা মুখ দেখবি। বললাম না, আমি হেরে গেলাম, আমি আবার হেরে গেলাম। আমি তোমাকে হাঁটতে দেবো না কাকু, আমি তোমাকে হাঁটতে দেবো না। তুমি শুধু সবাই বলে দাও যে তুমি আমাকে। রাহুল রাহুল খবরদার! দিকে হাত বাড়ালে তোর হাতটা আমি পুঁজিয়ে ভেঙে দেবো। কিন্তু আমার তাই এখন যে আমি এখন এখান থেকে নিয়ে যাবো, আর তুমি যদি মারা দাও তাহলে তোমাকে আমি খুন করবো। আমার স্বামীকে খুন করার আগে তোমাকে আমার বুকে বন্দুক চালাতে হবে, কারণ ও যে আমার স্বামী। কি বললে? এই লোকটা তোমার স্বামী? হ্যাঁ হ্যাঁ, মালা মালা বদল যখন ওর সঙ্গে আমার হয়ে গেছে তখন ওই আমার স্বামী। তুমি তুমি কিন্তু কিন্তু আমি তুমি তুমি ভাবলে কি করে তোমার মাথায় একটা খুনি
আমি আমি তাকে বিয়ে করে আমার জীবন সঙ্গী করব। তুমি চলে যাও, যাও তুমি এখান থেকে চলে যাও রাহুল দা, চলে যাও। আমি তোমায় সহ্য করতে পারছি না, আমার তোমাকে ঘৃণা করছে। আমাকে আজ তোমার ঘৃণা লাগছে? বলো কাকুন, বলো তোমার ঘোরাফেরা তিরস্কার ছুড়ে দেবে আমার ক্লান্ত অবসন্ন মনটাকে তুমি ক্ষত বিক্ষত করে দাও, ক্ষত বিক্ষত করে দাও। চলে যাও রাহুল দা, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। যাচ্ছি কাকু। আমি চলে যাচ্ছি। তোমার দেওয়া ঘৃণাকে আমার চলার পথের পাথে করে আমি একাই আমার জীবন জিততে লড়ে যাবো। নিজেকে নিত্য স্মরণ করে যদি কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াতে পারি, সেদিন তুমি আমার ভালো না আসো, কিন্তু আমাকে ঘৃণা করে দাঁড়িয়ে দিও না কাকুন, আমাকে ঘৃণা করে দাঁড়িয়ে দিও না। সব বসে পাই না ভেবে কোন দোষে খুশি হলাম জীবন কি পাওয়ার ছিল সব বসে পাই না ভেবে কোন দোষে খুশি হলাম জীবনে কি পাওয়ার ছিল বিনিময়ে